প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের হাজার বছরের ঐতিহ্য চীনামাটির তৈজসপত্র। সারা বিশ্বে চীনা ঐতিহ্যের শুভেচ্ছা দূতও বলা হয় এটাকে। আর যুগ যুগ ধরে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পণ্যটি তৈরি করে চিয়াংসি প্রদেশের চিংতেচেং শহরটি হয়ে গেছে পোর্সিলিনের রাজধানী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশনা পাওয়ার পর থেকে শহরটি তার ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে হয়েছে আরও তৎপর। চলুন ঘুরে আসা যাক চীনামাটির রাজধানী চিংতেচেং থেকে। কয়েক শতাব্দী ধরে চীনের নামিদামি চীনামাটির তৈজসপত্রগুলো এসেছে চিংতেচেনের ওয়ার্কশপ থেকে। সুপ্রশিক্ষিত হাতে মসৃণ কাদামাটি থেকে তৈরি করা তৈজসগুলো অতি উচ্চতাপে পোড়ানোর পর পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে। চীনামাটির কাজগুলোর মধ্যে আছে নীল সাদা ফুলদানি এবং উজ্জ্বল সবুজ বাটি। এগুলোই দীর্ঘদিন ধরে শোভা বাড়িয়ে আসছে ব্রিটিশ, পার্সিয়ান এবং ফরাসি রাজদরবারের। চিংতেচেন থেকে চীনামাটির এসব জিনিসপত্রই হল চীনের প্রথম বৈশ্বিক পণ্য। একসময় চীনের সবচেয়ে বড় রপ্তানি পণ্য ছিল এগুলো। গত বছরের অক্টোবরে পূর্ব চীনের চিয়াংশি প্রদেশে প্রেসিডেন্ট শি জিনপিং চিংতেচেন পরিদর্শন করেন। প্রেসিডেন্ট শি তার সংস্কৃতি নিয়ে চিন্তাভাবনা বিষয়ক একটি জনযোগাযোগ ও জাতীয় বৈঠকের পরই সফর করেন চিংতেচেন শহর। চীনামাটির রাজধানী খ্যাত এই শহরটি পরিদর্শনের সময় শি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্লকও পরিদর্শন করেন, যেখানে তিনি সিরামিক সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা সম্পর্কে জানতে পারেন। প্রাচীনকাল থেকে সূক্ষ্ম ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি নিরবচ্ছিন্নভাবে টিকে আছে উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট ওই সময় জোর দিয়ে বলেছিলেন, চীনামাটির তৈজসপত্র একটি জাতীয় সম্পদ। আমাদের শহরটি 2015 সাল পর্যন্ত কিছুটা স্থবির ছিল। সেই সময়ে তৈরি হস্তশিল্পগুলোয় নতুন নকশার অভাব ছিল। বেশিরভাগ তরুণ বড় শহরগুলোর দিকে মুখিয়ে থাকে, যদিও অনেক কারিগর পরবর্তী প্রজন্মের কাছে তাদের দক্ষতা পৌঁছে দিয়ে আসছে, তবে তাদের প্রচেষ্টা ছিল বিচ্ছিন্ন। আবার ওই সময় চীনামাটির সংস্কৃতিটা গড়ে উঠেছিল রিয়েল এস্টেটকে ঘিরে, তাই সাংস্কৃতিক বিষয়টি ক্রমাগত কমে আসছিল বলাই যায়। এখন সময়ের সঙ্গে বেড়েছে সংস্কৃতির প্রতি চীনাদের আকর্ষণ, আর সেই ধারাবাহিকতায় চিংতেচেন এখন চীনের সিরামিক সংস্কৃতির উত্তরাধিকার এবং উদ্ভাবনের আঁতুড়ঘর। এখানে অন্য প্রদেশ থেকে 30,000-এরও বেশি মানুষ এসেছেন চীনামাটির তৈজসপত্রের ওপর প্রশিক্ষণ নিতে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল অতীতের শেকড় এবং নির্যাস ধরে রাখা, সেই সঙ্গে বসবাস ও উৎপাদনের যে স্থানগুলো হাজার বছর আগে পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গিয়েছিলেন, সেগুলোর পাশাপাশি এ শহরের স্মৃতিগুলোকেও বাঁচিয়ে রাখা। চিংতেচেনের চীনামাটির তৈজসপত্র বানানোর রাজকীয় চুল্লিগুলো নিয়ে একটি জাদুঘর উন্মোচন করা হয়েছিল 2021 সালের মে মাসে। পিকিং ইউনিভার্সিটি এবং প্যালেস মিউজিয়ামের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় চিংতেচেন ইম্পেরিয়াল চুল্লি ইনস্টিটিউটে প্রাচীন সিরামিকের একটি তথ্য ব্যাংক আছে, যা তৈরিতে ব্যবহার করা হয়েছে 40 বছর ধরে সংগৃহীত 2 কোটি সিরামিকের নমুনার তথ্য। ইম্পেরিয়াল চুল্লিগুলো এখন পর্যটকদের কাছে জনপ্রিয় স্পট। আমরা প্রাচীন সিরামিকের প্রথম জিন ব্যাংক স্থাপন করেছি। এটি শুধু ইতিহাস পর্যালোচনার জন্য নয়, অতীতের হাত ধরে বর্তমানকে গঠন করে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার কাজও করবে। মূলত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণের পরই সংস্কৃতি নিয়ে দূরদর্শী চিন্তা শুরু করে চিংতেচেনের প্রশাসন। আর সেই ধারাবাহিকতায় গত 10 বছর ধরে চলা সংস্কার কার্যক্রম দেখিয়েছে কি করে আধুনিক চীনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি শহরের মডেল তৈরি করা যায়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
চীনের তাইওয়ানের তরুণ প্রজন্ম এখন মূল ভূখণ্ডের দিকে ঝুঁকছেন। তারা তাদের কর্মজীবনকে বিভিন্নভাবে সম্পৃক্ত করে প্রণালীর দুই পাশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। এমনই এক তরুণ ছং সং ছুং। তিনি ফুজিয়ানের ফিংথানে পর্যটন নিয়ে কাজ করছেন। সম্প্রতি সিজিটিএনে সম্প্রচারিত দ্বিতীয় তথ্যচিত্রে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি প্রণালীর উভয় পাশে অবাধ বিনিময়ে কী ধরনের অবদান রাখছেন এই তরুণ, সেই গল্প উঠে এসেছে। চীনের তাইওয়ানের এক যুবক ছং সং ছুং পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফিংথান কাউন্টিতে পরিবার সহ বসবাস করেন তিনি। তার কর্মজীবনও এখান থেকেই শুরু। ফিংথান কাউন্টি তাইওয়ান দ্বীপের খুব কাছের একটি কেন্দ্র। দ্য ওয়ে হোম শিরোনামে গেল মাসে সম্প্রচারিত চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনের একটি বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে তাইওয়ানের যুবক ছং সং ছুংয়ের গল্প উঠে এসেছে। শুধু ছুংই নয়, এটি তাইওয়ানের তরুণদের অভিজ্ঞতাও তুলে ধরে। এই তরুণরাই রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে থাকা সত্ত্বেও তাদের স্বপ্ন পূরণ করতে ফুজিয়ানে পাড়ি জমায়। ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে তাইওয়ানের সবচেয়ে কাছের প্রতিবেশী প্রণালীর পশ্চিম উপকূলে অবস্থিত ফুজিয়ান। $37 বছর বয়সী ছং মধ্য তাইওয়ান থেকে 2016 সালে ফিংথানে আসেন। সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা এবং অনুকূল নীতি তাকে তখন আকৃষ্ট করে। হাইশিয়া ফেরির মাধ্যমে আমি সকাল 8টায় বের হতাম এবং দুপুরে খাবারের জন্য বাড়িতে পৌঁছাতে পারতাম। পরিবহন ব্যবস্থা এতটাই সহজ ছিল। এছাড়াও ফিংথানকে একটি আন্তর্জাতিক পর্যটন দ্বীপ এবং ক্রস স্ট্রেট ইন্টিগ্রেশনের জন্য পছন্দের জায়গা হিসেবে বিবেচনা করা হয়। ফিংথান একদিন নাস্তা করার সময় তার স্ত্রীর সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই তাদের পছন্দ এবং প্রেমের শুরু। কিন্তু ছংয়ের স্ত্রীর মা তাদের এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। আমি তাইওয়ান থেকে এসেছি এটা শুনে তিনি পছন্দ করেননি আমাকে। তার মেয়ে বাড়ি থেকে অনেক দূরে থাকবে, এটাও একটা কারণ ছিল। ছং বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ শাশুড়িকে জয় করতে পারলে বাকি সবকিছু সহজ হয়ে যাবে। তাই তিনি শাশুড়ির মন জয় করতে বাসার বাল্ব বদলানো এবং টয়লেট পরিষ্কার করার মতো গৃহস্থালির কাজেও তাকে সাহায্য করতেন। 3 বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ছং তার শাশুড়ির মন জয় করে অনুমতি পেলেন। ছং এখন তার স্ত্রী এবং 2.5 বছর বয়সী ছেলের সঙ্গে সুখে জীবনযাপন করছেন। ক্যারিয়ারের কঠিন সময়ে সর্বদা তার স্ত্রী পাশে ছিল এবং বিশাল সমর্থন ছিল বলে জানান তিনি। তার কাছে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তিনি ফিংথানের সিয়াছো ছাং নামে একটি গ্রামে একজন পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি তার জ্ঞান ব্যবহার করে গ্রামটিকে একটি আকর্ষণীয় পর্যটন বান্ধব গ্রামে কিভাবে রূপান্তরিত করা যায় সেই সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তাইওয়ানের রাতের বাজারের মতো অব্যবহৃত স্থানগুলোকে অর্থনৈতিক এলাকায় রূপান্তর করা হয়েছে। তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে অবাধ বিনিময় হবে, এমনটি প্রত্যাশা এই তরুণের। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনের নগর পরিকল্পনা ও সংরক্ষণ প্রচেষ্টার ফলে হাজার বছর জুড়ে বিস্তৃত ঐতিহাসিক নিদর্শনগুলো ফিরে পাচ্ছে তাদের প্রাচীন রূপ। 3000 বছরেরও পুরনো ইতিহাস নিয়ে বেইজিং চীনের রাজধানী হিসেবে দাঁড়িয়ে আছে 870 বছর ধরে, যা একে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপার ভাণ্ডার হিসেবে পরিচিতি দিয়েছে। সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে বেইজিং সেন্ট্রাল এক্সিস বা বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ। বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ 7.8 কিলোমিটার দীর্ঘ। এই কেন্দ্রীয় অক্ষ হল
প্রাচীন রাজধানী বেইজিংয়ের প্রতীক এবং বিশ্বের দীর্ঘতম শহুরে কেন্দ্রীয় পথ। বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষকে বেইজিংয়ের মেরুদণ্ড বলা হয়। মূলত এটি হল বেইজিংয়ের নগর কাঠামোর ভিত্তি, সম্প্রতি যা স্থান পেয়েছে জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। ইউনেস্কো বলছে বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষ ভবনের স্থাপত্যশৈলীর সংমিশ্রণে এমন একটি বিষয় যা চীনের রাজধানীর জন্য একটি আদর্শ গাইডলাইন তৈরি করে দিয়েছে। এ কারণেই এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 13 শতকের দিকে এর কাজ শুরু হয়। 16 শতকে সম্পন্ন হয় বেইজিংয়ের উত্তর দক্ষিণ বরাবর অক্ষরেখার কাঠামো। চীনের এমন অনেকগুলো নগর কাঠামোর মধ্যে এটি সবচেয়ে সংরক্ষিত। দক্ষিণের ইয়ংতিং গেট থেকে উত্তরের ঘণ্টা ও ড্রাম টাওয়ার বিস্তৃত বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস। বেইজিং কেন্দ্রীয় অক্ষের এলাকা 589 হেক্টর জুড়ে বিস্তৃত এবং এর আওতায় পড়েছে 4542 হেক্টর জমি। এর অবস্থান, বিন্যাস এবং নকশা প্রাচীন চীনা নগর পরিকল্পনার ঐতিহ্য প্রতিফলিত করে। অক্ষের উত্তর প্রান্তে আছে ওয়ানিং সেতু। এটি 700 বছরেরও বেশি পুরনো। ইউয়ান রাজবংশের শাসনামল থেকেই ব্যবহার শুরু হয়েছিল এই সেতুটির, যা এখনও ঠিকঠাক দাঁড়িয়ে আছে। সেতুটির গায়ে জটিল নিদর্শনগুলো স্পষ্ট। ওয়ানিং সেতুর পরিবেশকে আরও সুন্দর করতে নানা উদ্যোগ নিয়েছি, যাতে সেতুটি শহরের বাসিন্দাদের কাছে ঐতিহাসিক নিদর্শনগুলো আরও সুন্দরভাবে তুলে ধরে। সেতুর পাশে একসময় যুক্ত থাকা পানির পাইপ এবং টেলিযোগাযোগ তারগুলো সরিয়ে দেওয়ার পরে তার পুরনো রূপটি আবার ফিরে এসেছে। বেইজিং কেন্দ্রীয় অক্ষের দক্ষিণ প্রান্তে প্রাচীন কৃষি মন্দিরের পবিত্র গুদামটি এই বছরের এপ্রিল মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। 200 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো এটি উন্মুক্ত হল। কৃষি মন্দির বা শিয়ানং বেদিটি মিং রাজবংশের সময় নির্মিত। এটি একটি প্রাচীন কমপ্লেক্স যেখানে মিং এবং ছিং রাজবংশের সম্রাটরা শেননংয়ের পূজা করতেন। চীনা পুরাণে শেননংকে কৃষিকাজের জনক এবং ঔষধি গাছপালার আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে কিছু আধুনিক অবকাঠামো অপসারণের পর চাষের জমিটি আদি রূপে ফিরে এসেছে, যা দর্শনার্থীদের বসন্তকালীন রোপণ এবং শরৎকালীন ফসল কাটার অভিজ্ঞতা উপভোগের সুযোগ দেয়। শেনকাং এবং ছিংচেং প্রাসাদ সহ অনেক সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহাসিক স্থানও এখন উন্মুক্ত। আমাদের পূর্বপুরুষরা জ্ঞানী ছিলেন। এই শস্য ভাণ্ডারের মেঝে কাঠের বোর্ড দিয়ে তৈরি, যা আর্দ্রতা রোধ করতে পারে। ছাদে রয়েছে স্কাইলাইট। স্লুইস বোর্ডে একটি ফাঁক রয়েছে, তাই পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে। এটি শুধু আর্দ্রতা নয়, কীটপতঙ্গ প্রতিরোধ করে। বেইজিংয়ের কেন্দ্রীয় অক্ষটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বেইজিংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতির নিদর্শন। এ পর্যন্ত চীনের মোট 59টি স্থান বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। স্নেহ মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের 56 জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পুই জাতি একটি, আর এই জাতির বসবাস দেশটির কুইচৌ, ইউনান, সিচুয়ান প্রদেশে সবচেয়ে বেশি। মূলত তাদের 97% বাস করে কুইচৌতে। এই জাতির কারুশিল্প খুব বিখ্যাত, বিশেষ করে সূচিকর্মের জন্য তারা সুপরিচিত। এই শিল্প এবং তাদের একজন নারী সূচিকর্ম শিল্পী ওয়াং লিয়াং হং সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী সিএনআন আকাশ। সহযোগিতায় ছিলেন ছাই ইউয়ে মুক্তা। 您说是从哪儿时候开始？ আমি কখন থেকে সূচিকর্মের কাজ শুরু করি তা বলা খুবই কঠিন। খুব ছোটবেলা থেকে বড়দের সূচিকর্ম দেখে আসছি।
ধীরে ধীরে আমি নিজেও সূচিকর্ম করা শিখে গেছি। 像我们布依族最喜欢 আমরা পুই জাতির মানুষ প্রজাপতি ও ফুলের সূচিকর্ম পছন্দ করি, কারণ ফুল ও প্রজাপতি খুবই সুন্দর। 因为绣娘她不会美术。 নারী সূচিকর্ম শিল্পীরা কিভাবে শিল্প ব্যবহার করতে হয় তা হয়তো জানেন না, তবে তারা সূচিকর্মের মাধ্যমে এর সুন্দর দিকটি সংরক্ষণ করতে চান। 我是布依族服 আমি পুই জাতির পোশাকের ঐতিহ্য বহনকারী ওয়াং লিয়াংহং। সবাই আমাকে তাকে যুব সূচিকর্ম শিল্পী ইউ বলে। আগে এই সড়ক ছিল না, তখন পাহাড়ি রাস্তায় হাঁটতে হতো, চূড়ায় উদরায় বেরিয়ে যেতে হতো। এই সারি সারি পাহাড় বেয়ে হেঁটে আমার দাদির বাড়িতে পৌঁছাতে হতো। যাই হোক, এতে অনেক বেশি সময়ও লাগতো। 是只要一有空，然后 আমি যখন সময় পাই তখন দাদির বাড়িতে যাই। আমি দাদির সাথে গবাদি পশু পালন করি, খামার করি। 布依族刺绣它就很彰显 পুই জাতির সূচিকর্মে আমাদের জাতির চরিত্র ফুটে ওঠে। আমাদের 100 হাত একই ফল 100 উপায় কাপড়ে ফুটিয়ে তুলতে পারে। 就很喜欢大自然。 আমরা প্রকৃতিকে খুবই পছন্দ করি। আমি সময় পেলে গবাদি পশু পালন করি, আর সেই সময়টায় সুযোগ মতো কিছু সূচিকর্ম করি। আমি রঙিন সূচিকর্ম পছন্দ করি। 他们都是白天劳作结束， পুই জাতির নারীরা সাধারণত দিনের কাজ শেষ করার পর রাতে ফেয়ারপিটের চারপাশে হাত ধুয়ে নিয়ে সূচিকর্ম শুরু করেন। শিশুরা শুধু নারীদের সূচিকর্ম করতে দেখে। আমার জন্মস্থান হল কোয়ানলিং পুই জাতি ও মিয়াও জাতির স্বায়ত্তশাসিত জেলার সাংগন থানার ছাম্বা গ্রাম। এখানে আমি বড় হয়েছি। 他们都不觉得他们自己有多厉害。 পুই জাতির নারীরা নিজেদের তেমন একটা অসাধারণ মনে করে না, কিন্তু আমি বলি আপনাদের প্রযুক্তি ও কাজ চমৎকার। 大学师妹找我画一张蜡染， যখন আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম তখন আমি একজন সহপাঠীকে একটি বাতিক ছবি উপহার হিসেবে দিয়েছিলাম। সে খুবই পছন্দ করছিল। তার কাছে সেটিকে অনেক সুন্দর মনে হয়েছিল। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আমার পিতামাতা আমাকে চাকরি খুঁজতে বলেন, তবে আমি জন্মস্থানে ফিরে সূচিকর্ম করতে চাইলাম। তারা প্রথমে আমাকে বুঝলেন না। কেউ কেউ আমাকে বলেন, একজন ছেলে হয় সূচিকর্ম করতে হবে কেন? আজকাল যখন আমার কখনো সূচিকর্ম ত্যাগের কথা মাথায় আসে তখন আমি তাদের কথা মনে করি। আমি নিজের স্বপ্ন ত্যাগ করব না। আমি সব সময় সামাজিক গণমাধ্যমে লাইভ স্ট্রিমিং করি। আমার অ্যাকাউন্টের নাম ইও। আমি পুই জাতির সূচিকর্মের বিষয় শেয়ার করি এবং আমাদের নিজেদের তৈরি সূচিকর্ম বিক্রি করি। আমি পুই জাতির সূচিকর্ম সবার সাথে শেয়ার করতে চাই। আমি প্রতিদিন নতুন নতুন বন্ধুর সাথে দেখা করতে চাই। আমি তাদেরকে আমাদের সূচিকর্ম ও পুই জাতির সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। বাইমা তিব্বতীরা অনেক প্রাচীন একটি জাতিগোষ্ঠী। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের এই বাইমা তিব্বতীরা ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষায় কাজ করছেন। পোশাক, টুপি এবং আরও বিশেষ কিছু কাজের জন্য দেশ জুড়ে তাদের সুখ্যাতি আছে যথেষ্ট। কিন্তু তরুণ প্রজন্ম অনেকটা শহরে কেন্দ্রিক হওয়াতে স্থানীয়রা এই জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে ধরে রাখতে দৃঢ় প্রয়াস চালিয়ে যাচ্ছেন। নতুন করে তরুণদেরকেও একসঙ্গে সম্পৃক্ত করছেন তারা।
রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন জাতিগোষ্ঠী বাইমা টিবেটান জাতিগোষ্ঠীর একটি শাখা। তারা বিশেষ কিছু কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত এই জাতিগোষ্ঠী। বাইমারা অতীতে পশুপালন, শিকার ও শস্য চাষ করে জীবন চালাত। কয়েক শতাব্দী ধরে স্থানীয়দের মধ্যে শুরু হয় নানা সাংস্কৃতিক চর্চা। দিনে দিনে তারা বেঁচে থাকার অনুষঙ্গ হিসেবে বেছে নেয় নাচ, গান ও নানা লোকশিল্পকে। পরে ধীরে ধীরে বাইমাদের সংস্কৃতি হয়ে ওঠে আরও শক্তিশালী। তবে প্রাচীন লোকসঙ্গীতের কথা, সুর এবং গাওয়ার কৌশলগুলোকে গভীরভাবে অনুধাবন করবে এমন তরুণের সংখ্যা কমছে দিন দিন। তাই স্থানীয়দের কাছেও মূল সংস্কৃতির সংরক্ষণ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তারা প্রাচীন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে। আমরা যদি আমাদের বাইমা সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় না করি তবে তা বিলীন হয়ে যাবে। আমাদের সংস্কৃতির উত্তরাধিকারী হিসেবে আমি তরুণদের এ নিয়ে আগ্রহী করে তোলার কাজ করছি। ঐতিহ্যবাহী পোশাকও বাইমা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে পোশাকের এই কারুশিল্প বিকশিত হয়েছে তাদের মাঝে। এখানকার টুপি স্থানীয়দের গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। একটি টুপি তৈরি করতে সাধারণত 2 দিন সময় লাগে। টুপি তৈরির নৈপুণ্য দেখেই বোঝা যায় কারুশিল্পে তারা কতটা দক্ষ। বংশ পরম্পরায় পাওয়া একটি ঐতিহ্যবাহী গুণ এটি। বেল্ট তৈরি করা এখানকার আরেকটি ঐতিহ্যবাহী লোকশিল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়ে আসছে। একটি পশমি বেল্ট সম্পন্ন করতে লেগে যায় প্রায় 20 দিন। বাইমাদের প্রতিটি ঐতিহ্যবাহী বিন্যাস একটি অনন্য প্রতীকী অর্থ বহন করে। প্রতিটি বুনন এতটাই নিপুণ হাতে করা হয় যে কোনো ত্রুটির অবকাশ থাকে না। স্থানীয়রা জানান, সম্প্রতি বেশ কিছু সংখ্যক তরুণ তাদের পৈতৃক নিবাস ছেড়ে ঝুঁকছে শহরে জীবনযাপনের দিকে। এতে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা কিছুটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। তবে স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের দৃঢ় প্রয়াস অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে প্রশাসনকে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার আহ্বানও জানান তারা। স্থানীয় তরুণ প্রজন্ম ছাড়াও বিশ্বব্যাপী বাইমা জাতিগোষ্ঠীর সংস্কৃতি পৌঁছে দিতে তারা নিজেরাও নিচ্ছেন নানা উদ্যোগ। 2019 সালের শেষের দিকে সরকারি তথ্যানুসারে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ফিংও কাউন্টিতে 1625 বাইমার বাস ছিল। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোন আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।